বাংলাদেশে এমন কোনো এজেন্সি নাই যে তারা একদম পাক্কা সবসময় প্রত্যেকটা ভিসা নির্দিষ্ট টাইমে ইউরোপে করতে পারছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা কথা বলবো কোন শ্রেণীর ব্যক্তিদের জন্য বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার চিন্তা করাই উচিত না। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার ওয়ান, যাদের হাতে নির্দিষ্ট টাইম আছে অথবা ফিক্সড টাইম আছে, অল্প সময় আছে, এক কথায় পারি যে আপনার হাতে অল্প সময় বাট আপনি যেতে চাচ্ছেন ইউরোপ। তো আপনার যদি এরকম হয় তাহলে আমি বলবো, আমার মতামত হচ্ছে যে আপনার জন্য ইউরোপের চিন্তা করাটাই উচিত নয়, বাংলাদেশ থেকে অন্ততপক্ষে নয়। বাংলাদেশ থেকে একটা ভিসা করতে ইউরোপে সাধারণত যেটা হয় 6 থেকে 1 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে আরো লম্বা সময়, দীর্ঘ সময় তারা এই ভিসার জন্য অপেক্ষা করছে। সর্বশেষ যা হয়েছে যে সে ব্যর্থ হয়েছে, ভিসাই হয় নাই। তাহলে আমি বলবো যে যদি আপনার হাতে সময়ই না থাকে, অল্প সময় থাকে, 1-1.5 মাস, 2 মাস, 3 মাস, তো এটা তো দেখতে দেখতে শুরু শেষ হয়ে যাবে। দেখেন, যখন ইউরোপের ভিসা করার জন্য আপনি একটা এজেন্সিতে পাসপোর্ট জমা দিবেন, তখন দেখা যায় যে তাদের একটা স্লট থাকে, একটা গ্রুপ থাকে, 20 জন বা 30 জন বা 10 জন, এরকম হোয়াটএভার একটা গ্রুপ থাকে। তো আপনি যখন পাসপোর্ট আপনার এজেন্সির কাছে দিলেন, তো ওই সময়টা হলো যে দেখা গেল যে 20 জনের গ্রুপের মধ্যে প্রথম পাসপোর্টটা আপনার পড়ছে। তো এজেন্সি আরো 19টা পাসপোর্ট অ্যারেঞ্জ করা এবং দেন হচ্ছে সমস্ত ফাইল রেডি করার পরে ইউরোপের একটা লয়ারের কাছে সেটা সঠিকভাবে সাবমিট করা, দেন হচ্ছে কিন্তু এটা ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়। তারপরে যেটা হয় যে দীর্ঘসূত্রিতা, লম্বা একটা সময়, দীর্ঘ সময় লাগে যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়। দেন হচ্ছে ইউরোপের ওয়ার্ক পারমিট যখন হয়ে যায়, তখন কিন্তু আপনার আরেকটা বড় ঝামেলায় পড়তে হয় আমাদের, যে বাংলাদেশ থেকে ইউরোপে যারা যাচ্ছেন তাদের অধিকাংশ ভিসা এম্বাসিতে ফেস হতে হয়, বিশেষ করে সেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে। তো আমাদের দেশে সে ইউরোপের কিন্তু তেমন বেশি একটা এম্বাসি নাই। আমরা যে সমস্ত দেশগুলোতে যাচ্ছি বর্তমানে বা কাজ হচ্ছে, এই সমস্ত দেশগুলোতে যাওয়ার জন্য ইউরোপের যে এম্বাসিগুলো আমাদের কিন্তু প্রতিবেশী দেশ, যেমন ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতে আমাদের যেতে হয়। তো তৃতীয় আরেকটা দেশের ভিসা করা, সেখানে একটা জটিলতা। বর্তমানে তো ইন্ডিয়ার ভিসাই দিচ্ছে না, এবং দিলেও এটা অনেক কাঠখড় ফুরিয়ে নিতে হচ্ছে। 10 গুণ 20 গুণ বেশি টাকা দিয়ে আপনার কিন্তু ইন্ডিয়ার ভিসাগুলো নিতে হচ্ছে বর্তমানে। সো এটা হলো একটা ঝামেলা। তো আবার হচ্ছে যে এম্বাসির একটা জটিলতা, এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে। তো এম্বাসির যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন, দেন হচ্ছে আপনার ভিসার জন্য সেখানে সাবমিট হবে। একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কিন্তু ভিসা হবে। এখন এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু কোনো ফিক্সড কোনো তারিখ বা ডেট নাই। এটার এখানে কয়েকটা দেশে, বাংলাদেশের গভর্নমেন্ট, আপনার যে দেশে যাবেন ইউরোপের সেই দেশের সরকার, আপনি যে দেশে এম্বাসিতে যাচ্ছেন সেই দেশের ভিসার জটিলতা, এই সমস্ত বিষয়গুলো মিলে আপনার হচ্ছে একাকার হয়ে একটা পরিস্থিতি, এবং এটার জন্য কিন্তু আনলিমিটেড একটা টাইম লাগে। যদিও এজেন্সিগুলা একটা নির্দিষ্ট টাইম বলে যে 6 মাস, 5 মাস বা 8 মাস, বাট এটা কিন্তু শতকরা 99% বলবো না, আমি 100% বলবো, বাংলাদেশে এমন কোনো এজেন্সি নাই যে তারা একদম পাক্কা সবসময় প্রত্যেকটা ভিসা নির্দিষ্ট টাইমে ইউরোপে করতে পারছেন। প্রত্যেকটা এজেন্সি, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা ব্যক্তি যারা ইউরোপ নিয়ে কাজ করেন তারা কিন্তু নির্দিষ্ট টাইম দিয়েও রাখতে পারেন না, কারণ এখানে জটিলতা থাকে, বিভিন্ন বিষয় নিয়ে এখানে কিন্তু ইস্যুগুলো দাঁড় হয়। সুতরাং আমি বলবো যে যদি আপনার বাংলাদেশে থেকে ইউরোপে যাওয়ার ইচ্ছাই হয়, তাহলে আপনার হাতে সময় নাই, এরকম ব্যক্তিরা ইউরোপে চিন্তাই করবেন না। হ্যাঁ, তাহলে আপনার জন্য বেটার হবে। অন্ততপক্ষে অশান্তি বা পেরেশানি একটা হয় না, যে একটা পাসপোর্ট জমা দেওয়ার পরে যেটা হয় এক এজেন্সির কাছে, অবস্থাটা কেমন হয়, কি দেওয়া উদাহরণ দেই, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। আচ্ছা, একজন তাগড়া জোয়ান বিয়ে শাদী করবে, হয়তো তার সাথে, তার প্রেমিকের সাথে দীর্ঘদিন যাবত সম্পর্ক, একটা গার্লফ্রেন্ড আছে। তো বিয়ে শাদী ঠিক হয়ে গেছে। এখন দেখা গেলো যে একটা তারিখ দিছে যে আগামী সপ্তাহে, তাকে শুক্রবার সাধারণত বিয়ে শাদীগুলো হয়, যে আগামী সপ্তাহে শুক্রবার দিন বউ উঠে নিয়ে আসবে। তো এই যে একটা সপ্তাহ, এই সময়টা কিন্তু তার যায় না, প্রত্যেকটা মিনিট মনে হয়, প্রত্যেকটা ঘন্টা মনে হয় একটা দিন বা বছরের মতো। তো হয়তো বা ফানি টাইপের উদাহরণ দিলাম, আপনারা বাস্তবতা জানেন। তো একটা পাসপোর্ট একটা এজেন্সির কাছে জমা দেওয়ার পরে একজন ব্যক্তির অবস্থা এরকম হয়, মানে মাছ পানি থেকে ওঠানোর পরে যেরকম ছটফট করতে লাগে, একটা পাসপোর্ট এজেন্সির কাছে জমা দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় যে কবে আমার ওয়ার্ক পারমিট আসবে, কবে আমার ভিসা হবে, কবে আমার সেই স্বপ্নের দেশ ইউরোপে আমি পাড়ি জমাতে পারবো। সুতরাং এই ব্যাপারটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমার মনে হয় যে ইউরোপের জন্য আপনার চিন্তা করা উচিত না, যদি আপনার হাতে সময় কম থাকে। হ্যাঁ,
আপনার জন্য বিকল্প রাস্তা আছে। আপনি অল্প সময়ে এবং আপনার যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রবাস পাতা চ্যানেলে এই বিষয়ে আরেকটি ভিডিও আছে, আশা করি সেই ভিডিওটি আপনি দেখবেন। আশা করি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ওইটা পরামর্শটা যদি আপনি মানেন আশা করি আপনার জন্য অনেক ভালো হবে। তাহলে আপনার ইউরোপের স্বপ্নটা পূরণ হলো এবং আপনার যে অস্থিরতা সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো এই আর কি ব্যাপার। আরেকটা হলো যে আরেক শ্রেণীর ব্যক্তি, এটা আমি বলবো যে আসলে এটা বাস্তবতা বলতেছি, যাদের আর্থিক অবস্থা দুর্বল ভাই, আপনাদের যাদের আর্থিক অবস্থা দুর্বল, অনেক টাকা ঋণ করে ইউরোপে যেতে হবে, তাদের জন্য ভাই ইউরোপের সিদ্ধান্ত বাংলাদেশ থেকে নেওয়া অন্তত উচিতই হবে না। কারণ হলো যে দেখেন, আপনি একটা এজেন্সিতে, বৈধ একটা এজেন্সিতে যারা কাজ করে, অ্যাকচুয়ালি এক্সপার্ট যারা কাজ করে, তারা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম এজেন্সি শতকরা 98% ধরতে পারে, 1-2% এজেন্সি আছে যারা হয়তো অ্যাডভান্স ছাড়া কাজ করে। বাট এরকম এজেন্সি আপনি খুঁজে পেতেও আপনার সময় লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি জাস্টিফাই করতেছি যারা অ্যাডভান্স ছাড়া, অর্থাৎ টাকা ছাড়াই আপনার ভিসা বা ওয়ার্ক পারমিট করে দিবে, তারপর টাকা নেবে, এরকম কিছু তথ্য আপনাকে আমি দেওয়ার চেষ্টা করবো, বা এজেন্সি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি কাজে আসবে। সো যেটা বলতেছিলাম, যাদের আর্থিক অবস্থা দুর্বল, হ্যাঁ, তো এজেন্সিগুলো হয় কি যে আপনার, এটা কিন্তু দ্বিতীয় নম্বর অপশন, যে এজেন্সিগুলো হয় কি যে যারা ভিসা করবে, বাট তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এটা হয় অনেক সময় 50,000 টাকা বা 1 লাখ টাকা, তারা আগে জামানত নিয়ে নেয় যে ওয়ার্ক পারমিট করবে, এবং তাদের একটা খরচ আছে, অ্যাডভান্স টাকা নিয়ে নেয়। দেন হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম পর 3-4 মাস 5 মাস পরে দেখা যায় আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হইলো, তো তখন আরেকটা বড় একটা অ্যামাউন্ট নেয়, 1 থেকে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত নিয়ে নেয় তারা কাজ করার জন্য। সো এটা হলো যে এই যে টাকাটা প্রথম ফার্স্ট ইনস্টলমেন্ট আপনি যেটা দিলেন, এই টাকাটাও কিন্তু আপনার আর্থিক অবস্থা দুর্বল, হয়তো আপনাকে ঋণ করে দিতে হয়েছে বা কোনো জায়গা থেকে ধার করে দিতে হয়েছে। তো এই 50,000 টাকা বা 1 লাখ টাকা ধার করে দিচ্ছেন, এইটার পেরেশানিতে আপনার রাতের ঘুম হারাম, তাহলে আপনি কিভাবে কি চিন্তা করতে পারেন? তো এখন দেখা গেল যে একটা ওয়ার্ক পারমিট হওয়ার পরেও কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট এজেন্সির কাছে জমা পড়ে। সো এই যে এতগুলো টাকা আপনি ঋণ ধার করে দিচ্ছেন, অধিকাংশ মানুষই দেখা যায় যে যদি ওইটা হারাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, সুদে টাকা নিয়ে আসেন, হ্যাঁ। তো এই মাস গেলে একটা সুদের পেরেশানি, টেনশন কিন্তু আপনার মাথায় এসে ভর করে, বা আপনার ফ্যামিলির উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে। সো এই ব্যাপারটা যদি হয় যে আপনার আর্থিক অবস্থা দুর্বল, আল্লাহ তাআলা আপনাকে হয়তো আর্থিকভাবে অতটা স্বাবলম্বী করেন নাই, ঋণ করেই ইউরোপে যেতে হবে, এরকম কিছু নাই, তাই না? আপনার স্বপ্ন আছে, আলহামদুলিল্লাহ, স্বপ্ন বড় থাকা, স্বপ্ন ভালো রাখা, বড় স্বপ্ন দেখা, এটা দূষণীয় নয়, এটা দেখা উচিত। বাট আমি বলবো যে এটার জন্য বিকল্প অপশন আছে। আমি আপনাদেরকে এই বিষয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি আমার চ্যানেলে, সেটা হলো যে একটু দেখে আসবেন ভিডিওটা, আমি লিঙ্কে দেওয়ার চেষ্টা করব। যে যাদের অল্প সময় আছে এবং আর্থিক দুর্বলতা আছে, তারা আশা করি ভিডিওটা দেখলে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন প্রবাস জীবনে পাড়ি জমানোর জন্য। সুতরাং আমার যে বিষয়টা আমি আলোচনা করলাম, এটা আশা করি মাথায় রাখবেন এবং এভাবে সিদ্ধান্ত নিলে আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, যারা বাস্তবতাকে মেনে নিতে পারেন না, এটা একটা জটিল কথা, একটু বোঝার চেষ্টা করুন। বাস্তবতা হলো যে আপনার এজেন্সি ঠিক আছে, আপনি সঠিক ভালো পরিচিত একটা এজেন্সিতে আপনার পাসপোর্ট বা ফাইল ইউরোপে যাওয়ার জন্য সাবমিট করছেন। দেন হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর, দীর্ঘ সময় অপেক্ষা করার পর ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি এম্বাসিতে গিয়েছেন। এম্বাসিতে যে যাবেন, বাংলাদেশে তো এম্বাসি নেই, ইউরোপের জন্য সেনজেন কান্ট্রির জন্য আদার্স কান্ট্রিতে যেতে হয়, ইন্ডিয়া বা নেপাল, শ্রীলঙ্কা, আদার্স কান্ট্রিতে যেতে হয় আমাদের বাংলাদেশ থেকে, জানেন, ইতিমধ্যে আলোচনা হয়েছে। সো এখন এখানে যাওয়ার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু টাকা খরচ করতে হবে, হ্যাঁ, এবং এই টাকাটা কিন্তু আপনার ব্যক্তিগত পকেট থেকে খরচ করতে হবে। এটার জন্য কিন্তু এজেন্সি কোনো দায়ভার নেবে না, ম্যাক্সিমাম এজেন্সি নেয়, আমার জানার মতে কোনো এজেন্সি এরকম নেয় না যে আপনি সেনজেন কান্ট্রিতে যাবেন, এম্বাসির খরচ, অর্থাৎ যাওয়া আসা, সেখানে একটা নির্দিষ্ট টাইম 2 থেকে 3 মাস অপেক্ষা করা, থাকা খাবার, এবং যাওয়ার সময় যে থার্ড কান্ট্রিতে আপনার ট্রান্সপোর্ট খরচ আছে, যাতায়াতের, আপনার সেখানকার হোটেল ভাড়া, ভিসার খরচ, সবকিছু মিলে কিন্তু 1-1.5 লাখ টাকা বা 2 লক্ষ টাকা, আরো কোনো কোনো ক্ষেত্রে বেশিও খরচ হয়ে যায়। তো আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, বাংলাদেশ এজেন্সি ঠিক আছে, এভরিথিং ওকে, বাট এম্বাসিতে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আপনার ভিসা রিজেকশন করছে, ভিসা দেয় নাই। একই গ্রুপে 10 জন গেছেন, বা একই কোম্পানির 20 জন ওয়ার্ক পারমিট হয়েছে, আপনার হচ্ছে 15 জনের ভিসা হয়েছে, 5 জনের হয় নাই, বা 18 জনের হয়েছে, 19 জনের হয়েছে, 1 জনের হয় নাই। ওই একজন ব্যক্তি আপনি বা আমি হতে পারি, তো হয় না, আমারটা ভিসা দেয় নাই।
তাহলে ভিসা দেয় নাই, রিজেকশন লেটার ধরাই দিচ্ছে, সেখানে লেখা আছে যে আমার ইন্টেনশন বা আমার পারপাস ভালো না, আমার ব্যাড ইন্টেনশন যে আমি ওই কান্ট্রিতে যাওয়ার পর সেখান থেকে আমি গেম দিব বা চলে যাব, থাকবো না। আমার ইন্টেনশন হচ্ছে যে ইউরোপের অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়া। সো এই সন্দেহ পোষণ করে এম্বাসেডর বা এম্বাসির যে প্রতিনিধি তারা আমাকে ভিসা দেয় নাই, আমাকে রিজেকশন করে দিছে। তো এই যে ব্যাপারটা যে কি দাঁড়াইলো গিয়া যে আপনি দীর্ঘ একটা সময় অপেক্ষা করলেন, একটা বড় টাকা খরচ করলেন, এজেন্সিকে অ্যাডভান্স দিলেন, তারপরেও আপনার কিন্তু ভিসা নাও হতে পারে। সো এই বাস্তবতাটা যারা মেনে নিতে পারবেন না, দয়া করে আমি আপনাকে অনুরোধ করব যে আপনার ইউরোপে কিন্তু আসলে ফাইল সাবমিট করা উচিত না। যদি বাস্তবতা বুঝে থাকেন, সামর্থ্য থাকে, সময় থাকে হাতে, তাহলে অবশ্যই আপনি ইউরোপের জন্য ট্রাই করতে পারেন সঠিকভাবে, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করুন, আমিন। আর হচ্ছে যে আমার কথায় কষ্ট পাবেন না, কারণ এটা একটা কঠিন কথা বললাম, যে বাস্তবতা অনেক মানুষই আছে যে আমরা বাস্তবতা মেনে নিতে পারি না, স্ট্রোক পর্যন্ত করে, হার্ট অ্যাটাক করে, যে এখন কি হবে, হতাশায় একদম সে এরকম মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, এবং কেউ আত্মহত্যার পথ বেছে নেয় যে আমার জীবনে মনে হয় কিছু হইলো না। আমি আমার লাইফে আমি বাস্তবিক দেখছি যে ইউরোপে যাওয়ার জন্য একসাথে 33 জনের ওয়ার্ক পারমিট হয়েছে, এখানে 28 জন ভিসা হয়েছে, বাট 5 জনের হয় নাই। একই কোম্পানি, রোমানিয়ার একই কোম্পানির, সব ঠিক আছে। এরকম দেখছি যে সার্বিয়ার একই সাথে একই কোম্পানির পারমিট হয়েছে, বেশ কিছু মানুষের ভিসা হয়ে গেছে, ম্যাক্সিমাম ভিসা হয়েছে, কিন্তু 1-2 জনের হয় নাই। সো এইটা যে ব্যাপার, এটা আপনি অনেক সময় যে পুরো গ্রুপ সহ আপনার হচ্ছে কি আপনার ভিসা রিজেকশন হয়ে যায় নানান কারণেই। ধরেন আপনি হচ্ছে যে কোম্পানিতে যাচ্ছেন, তো কোম্পানিতে 100 জন লোক নেবে, তো আপনার এজেন্সির কাছে সকল কাজ দিচ্ছে এরকম না। দেখা গেলো যারা এজেন্সির কাছে 50টা দিচ্ছে, আপনার এজেন্সির কাছে 50টা কাজ দিছে। সো আগের এজেন্সি দেখা গেছে বাংলাদেশ থেকে লোক উঠায় নিছে, এর মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসছে, আপনার সবকিছু ওকে রেডি। এরপর হলো কি যে বাংলাদেশে থেকে ওই যে আরেকটা এজেন্সি তার আগে চলে গেছে ওই গ্রুপটা, তো যাওয়ার পরে তারা গেম দিয়ে দিছে, বাট যাওয়ার পরে তারা চলে গেছে। এখন আপনার কি হলো যে তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে, সবকিছু ঠিক আছে, এক পর্যায়ে তারা ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিছে বা রিজেক্ট করে দিছে। তাহলে কি ফল দাঁড়াইলো যে আপনার ভিসা কিন্তু হবে না, বা ভিসা হলেও আপনাকে কোম্পানি রিসিভ করবে না। এমনও দেখছি আমি যে ভিসা হয়েছে, বাট কোম্পানি রিসিভ করবে না বলে সবকিছু ওকে, ম্যান পাওয়ার হয়ে গেছে, বাট কোম্পানি রিসিভ করবে না বলে এজেন্সি ফ্লাইট দিতে পারতেছে না। কেন রিসিভ করবে না? যে বাঙালিয়া তারা নিবে না। সো এই যে একটা পরিস্থিতি, এই ব্যাপারটা যদি আপনি, এই বাস্তবতাটা যদি মেনে নেওয়ার মতো যোগ্যতা আপনার আমার ভিতর থাকে, তাহলে আমার মনে হয় যে ইউরোপে ফাইল সাবমিট করা উচিত, আদারওয়াইজ নয়। সো এই বিষয়টা মাথায় রেখেই আপনি ইউরোপের জন্য চেষ্টা করবেন। আশা করি আপনি ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আমি বাস্তবিক সঠিক কিছু তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি এবং করব। প্লিজ আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।